আমি সুখের আশায় ২য় বিয়ে করি ১ম স্ত্রীকে ছেড়ে দিয়ে। কিন্তু কোথায় আমার সুখটা হলো? হয়তো আমার ১ম ওয়াইফ সুখী আছে কিন্তু আমি তো আসলে সুখী নেই, তাই না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। পারিবারিকভাবে আমাদের ২০১৬ সালে আমাকে বিয়ে করায় আমার আব্বা-আম্মা। তো বিয়ে করার পরে আমার সেখানে তখন একটা বাচ্চা হয় আমার। সংসার মোটামুটি টানাপোড়া চলছিল, ঝামেলা সবসময় লেগেই থাকতো। তারপরে সেই মেয়ের একটু মানসিক সমস্যা ছিল। ও আমার সাথে থাকতো না কিন্তু কথা বললে উল্টাপাল্টা কথা বলতো, বাজে ব্যবহার করতো। একদম পাগলের মতন। যাতে অনেকটা সমস্যা হইতো আমাদের। ১ম এ জানিনি আমরা ১ বছর পর জানতে পারি আসলে একটু সমস্যা আছে ওর ভিতরে। তারপরে সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে আমি ভাবলাম আসলে ওর মানসিক সমস্যা। তারপর অনেকভাবে ট্রাই করলাম। ওরে ডাক্তার, কবিরাজ অনেক কিছু আমার ফ্যামিলি, ওর ফ্যামিলি দেখাইছে। আসলে ও ঠিকই হচ্ছে না কোনভাবে, ঠিক আছে? পাগলামি করে কিংবা আপনি কিছু না বললেও আপনার সাথে ঝগড়া করতেছে। মানে কাউরে দেখতে পারতেছে না। আমার সাথে আমার দেখতেই পারত না এমন একটা অবস্থা ছিল ওর একসময়। তারপরে আমার বাচ্চা যখন ৩ বৎসর বয়স, তখন আমার সাথে ফেসবুকে অন্য একটা মেয়ের সাথে পরিচয় হয় আমার। তারপরে ও কুয়াকাটায় ঘুরতে আসে। আমার বাসা কুয়াকাটা, ও কুয়াকাটা ঘুরতে আসে। ফ্লাইটে আসে ঘুরতে। ঘুরতে আসার পর দেখা হয়, আমি তারে নিয়ে ঘুরি, বাইকে ঘুরাই আমার। সবাইকে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ৩ দিন ঘোরাঘুরি করে। আমি ওদের সাথে থাকি। বাসায় আমি আসি না, ওরে নিয়ে কুয়াকাটা থাকি ওদের নিয়ে। হোটেলে থাকি। তারপরে ওরা চলে যায় ৩ দিন থেকে চলে যায় বাড়িতে। তারপরে যাওয়ার পরে আমার সাথে ফোনে কথা হয় ৬ মাস। ওই মেয়ের সাথে আমি সবসময় বেশি সময় কাটাই। ওর সাথে ভালো সময় চলতেছে, ভালো দিন চলতেছে। তখন আমার এই বউকে আমি তেমন একটা প্রায়োরিটি দিই না তখন ওই সময়। না দেওয়াতে সে বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়াতে আমার ফ্যামিলিটা জানতে পারে যে আমি রিলেশন করি। তো রিলেশন করি জানতে পারে, এটা নিয়ে আমার বাড়ি অনেক ঝামেলা হয়। আবার সে আমার অনেক কিছু বলে, অনেক কিছু করা হয়। আমার সাথে মারামারি করে, অনেক কিছু করে। আমার আব্বা-আম্মা, ফ্যামিলি সবাই মানতে পারতেছে না। তারপরে আমি একদিন বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আমি চলে যাই। ওর এলাকায় চলে যাই আমি। ওর এলাকায় চলে যাওয়ার পরে ওখানে আমি গিয়ে ওর সাথে আমার সাথে কথা হয়। তারপরে আমরা কাজী অফিসে যাই ২ জন মিলে। আর কেউ থাকে না। ও আর আমি কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে ওর মা মানতো তখন। কিন্তু ওর আব্বা এটা মানতো না। ওর আব্বা চাকরি করতো একটা গভর্নমেন্টের। এটা মানতো না উনি। তো ওর বাসায় আমি গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। বিয়ে করার পরে লাঞ্চ করার জন্য বাসায় গেছি। তো বাসায় তখন ওর আব্বা ছিল না। তখন আমি বাসায় গিয়ে ওর আম্মু আমারে খাওয়া-দাওয়া দিছে। আমি খাইলাম। খাওয়া শেষ হওয়ার আগেই ওর আব্বা চলে আসছে। তখন আমি পিছন থেকে পালাইলাম। পালানোর পরে ওর আব্বা ওরে বের করে দেয় ঘর থেকে। ওইটা জানার পরে। বের করে দেয় তখন আমি ওরে নিয়ে ওখানে ওখানে একটা বাসা ভাড়া নিই আমরা। বাসা ভাড়া নিয়ে আমি ৫-৭ দিন থাকি ওখানে। থাকার পরে আমি ওখান থেকে ব্যাক করে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমার ভাই থাকে দুবাইতে। পরে আমি পাসপোর্ট করলাম। সবকিছু করার পরে বিদেশ যাওয়ার জন্য রেডি হলাম। তো আমি দুবাই চলে যাই কিন্তু ওর সাথে আমার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকে। তারপরে আমি দুবাই যাই। দুবাই গিয়ে আমি ১৮ মাস ছিলাম ফার্স্ট টাইম। ১৮ মাস থাকার পরে আমি দেশে আসি। দেশে আসার পরে আমি বাড়িতে আসি না। আমি ও যেখানে বাসা ভাড়া থাকতো ওখানে আমি ফ্লাইট থেকে নেমে আমি ওখানে চলে যাই। ওখানে আমি গিয়ে কয়েকদিন দিন থাকার পরে আমি বাড়ি চলে আসি। ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে আমি বাড়ি চলে আসি। আসার পরে আমার ১ম ওয়াইফ মামলা করে দেয় আমার নামে। যৌতুক মামলা করে। সে মামলাটা অনেক ঘোরাঘুরি করি। তারপরে গ্রামের আত্মীয়স্বজন লোকজন মিলিয়ে এক জায়গায় বৈঠক হয়। তো সেখানে আমরা যাই। গিয়ে আমরা ৳৪,০০,০০০ দিয়ে সেখানে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। হ্যাঁ, আমার অনেক খারাপ লাগছে কিন্তু আমার ভবিষ্যৎ কথা চিন্তা করে আমি ১ম স্ত্রীকে আমি ডিভোর্স করে দেই। তারপরে আমি আমার ছোট ওয়াইফকে ফোন করি। ও তখন আবার চলে আসে। ফার্স্ট টাইম আমার বাসায় তখন আসে ও। ও চলে আসে। তা ওকে নিয়ে ভালোই আমাদের দিন চলছিল, ভালোই যাচ্ছিল। ১ম ঘরের মেয়েটা ওর আম্মার কাছে থাকে। ওর আম্মার সাথে আমার সাথে ডিভোর্স ঠিকই হয়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু আমার জায়গা থেকে আমি আমার মেয়ের জন্য যতটুকু সম্ভব আমার মেয়ের চলার মতন সেরকম আমি সবসময় করেছি। সে দায়িত্ব আমি পালন করছি সবসময়ের জন্য। A to Z খরচপাতি আমিই বহন করব সবসময়। যখন যা লাগে একে ফোন করে, "বাবা আমার এটা লাগবে, এটা কিনতে হবে।" ও যখন কথা বলতে পারে তখন থেকে আমার সাথে ডাইরেক্টলি কথা বলে। ফোন কিনে দিয়েছি ওরে আমি। তো টাকা পয়সা যেরকম লাগে ওকে আমি সেরকমটাই দেই। আর ২য় স্ত্রীকে আমি বাড়ি নিয়ে এসে আমার ফ্যামিলির সবার সাথে মিলে একসাথে সংসার শুরু করি আমরা। আমার ২য় স্ত্রীকে আমার বাবা ভালোভাবে মেনে নেয়। আমার আব্বা খুব ভালোবাসে সবাই আমরা। আমি তখন বাড়িতে ৩ মাস ১০ দিন থাকি। তারপরে আমি দুবাইতে আবার ব্যাক করে চলে যাই। ভালোই চলতে থাকে আমাদের সম্পর্ক, কথাবার্তা হয়, ভালোই চলতে থাকে। ও আমাদের বাড়িতে কিছুদিন থেকে ব্যাক করে আবার। ও শহরের মেয়ে একটু আমাদের গ্রামে একটু মিলিয়ে থাকতে পারছিল না।
যার জন্য আমার কাছে বলে, দেখো আমার এখানে থাকতে কষ্ট হয়, মন টেকে না, আসলে এখানে কেউ নেই, এরকম সেরকম। ও যেখানে ভাড়া বাসা থাকতো সেই ভাড়া বাসায় চলে যায় তখন আবারও। আমি ঠিক আছে তুমি থাকো, মাঝে মধ্যে আসতো, 1 মাস 2 মাস পরে 10 দিন থাকতো, এসে আবার চলে যাইতো, এরকম মিলজুল করে চলছিল। আলহামদুলিল্লাহ ভালো চলছিল। 1.5 বছর অতিবাহিত হয়ে যায়। পরে তো বললে কি আমি এখানে থাকবো না, আমি তোমার কাছে চলে যাবো দুবাইতে। আমি বলছি, ঠিক আছে, তো আমি দেখছি। ওরে আমি 1.5 মাসের পরে আমি ওর দুবাই নিয়ে যাই। পরে ওখানে ও ঘুরেছে, মানে এমন একটা জায়গা নাই যে ও ঘুরে নেয় আমার সাথে। বলি না আমি এটা কিনবো, ওইটা কিনবো। মানে ও যেটা বলছে সেটাই ওরে কিনে দিয়েছি আমি। কিছুই বাদ রাখিনি। ও 2 মাস পরে বলে, আমার ভাল লাগে না, আমি এখানে থাকতে পারছি না। ভাল লাগছে না, মন টেকছে না। তাহলে আমি চলে যাই দেশে আবার। তো আমি 2 মাস পরে ওকে আবার ফ্লাই করে আবার দেশে পাঠাই। দেশে পাঠাই আবার সেম ভাড়া বাসায়ও থাকে। ওরা আমার পাশাপাশি থাকে আরকি। থাকার পরে ও আমার কি বলে, দেখো আমি একটা ফোন কিনবো। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। যেকোনো একটা ভালো একটা ফোন কিনে দাও, Samsung বা iPhone। তারপরে আমি ওরে একটা ফোন কিনে দেই, ভালো ফোন। ৳৬৩,০০০ এরকম দাম নিছে। আমার সেলারি ওখানে ৳12 আর ৳1,00,000 মতন। ও যেরকম বলতো, যা চাইতো সেরকম দিতাম আমি। কানের দুল, হাতের আংটি, গলার চেইন, মানে মেক্সিমাম স্বর্ণ, গোল্ড জিনিসগুলো ওরে আমি দিয়ে দেই কিন্তু। তো অনেক কিছুই ওরে কিনে দেই। তো কিনে দেওয়ার পরে ভালো চলতে থাকে। তো পরে আমার আব্বা-আম্মার সাথে ওর সাথে একটা ঝামেলা হয়। ঝামেলা বলতে আমার কিছু টাকা থাকে আমার বাড়িতে। এই টাকাটা নিয়ে আমার আব্বা-আম্মার সাথে আমার সাথে একটু ফোনের মাধ্যমে একটা ঝামেলা সৃষ্টি হয়। তো একদিন ফোন করে আমার আব্বা-আম্মার কাছে। ফোন করার পরে আমার আব্বা ওর সাথে একটু বাজে ব্যবহার করে ফোনের মাধ্যমে। সেগুলো আমার সাথে বলছে, দেখো তোমার আব্বা-আম্মা বাজে ব্যবহার করতেছে আমার সাথে এটা নিয়ে, এটা নিয়ে। তাহলে আমি বললাম, ঠিক আছে তাহলে বাদ দাও। ওখানে আর তোমার যেতে হবে না কখনোই আর। আমি কখনোই যাব না। তুমি তোমার নামে একটা অ্যাকাউন্ট করো। টাকা-পয়সা তোমার কাছে আর পাঠাবো না। তোমার কাছে পাঠাবো। তুমি ওখানে থাকো। ওখানে বাড়িঘর করার চেষ্টা করবো। ওখানে কিছুটা করার চেষ্টা করবো। ওখানে আমি সেটেল হই তোমার এলাকায়। ঠিক আছে? বাদ দাও ওগুলো তুমি সবকিছু। তো তারপরে আমি কন্টিনিউ ওর কাছে টাকা পাঠাচ্ছি। প্রায় ৮ মাসের মতন। বাবা-মার কাছে আমি কোনো টাকা-পয়সা একদম দেই না। তার সাথে কথাই বলি না আমি কোনো। বাবা-মার সাথে কোনো যোগাযোগ হয় না ৮ মাসে আমার সাথে। এরকম চলতে থাকে ২৫ সালের ডিসেম্বরের মাসে। ওরে বললাম, দেখো আমি জানুয়ারি ১৫ থেকে দেশে আসতেছি। বলছে, তুমি তুমি কি করবা সেটা বলো। আমার এখানে বাড়ি-ঘর করে দিবা? এখানে তুমি থাকবা? আমি তোমাদের সাথে কোনোদিন যাব না কিন্তু। আমি বলছি, সেটা দেখা যাবে, আমি আইসেননি তারপরে। বলছে, না তুমি এখন বলো। তোমার সিদ্ধান্ত তুমি এখন বলো, তুমি কি করবা? আমি তখন বলছি, ওখানে চিনি না কাউরে। জানি না আমি ওখানে কেমন করে থাকবো বলো? ও এটা বলতেছে আমার যে, আমি তোমার বাসায় তুমি আসলে আমি যাব না। তুমি আইসে তোমার বাসায় চলে যাবা। তুমি সেখানে 5 দিন থাকো, 10 দিন থাকো, থাইকা বাসায় আসবা। তো আমি বলছি, না তুমি আমার সাথে চলো, 3 দিন 4-5 দিন থেকে একবার চলে আসবো। বলছে, না আমি তোমার ওখানে কোনোদিন জীবনেও যাব না। এটা নিয়ে অনেক ঝগড়া হইতো আমার সাথে অনেক ঝগড়া হইতে হয়। ফোনটাও কেটে দেয়। কেটে দেওয়ার পরে আমি অনেকবার ফোন করি, ফোন ধরে না আমারও। পরে বিকেলবেলা ফোন ধরেছে। বলে, তুমি দেশে চলে যাও। তুমি দেশে গিয়ে তোমার আগের ওয়াইফকে ফিরিয়ে নিয়ে আসো। আমি বলছি, কেন তুমি এটা বলছো কেন? বলছে, না তোমার সাথে আমার থাকার মতন আর লাইন নেই, আর কোনো ইচ্ছা নেই। আমি বলছি, কেন? বলছে, না তোমার ফ্যামিলি খারাপ, তুমি খারাপ, তোমার ভালোবেসে তোমার সাথে গেছিলাম, তোমার বাজার আচরণ করো, এই সে অনেক কথাবার্তা অনেক কিছু বলে। আমার বলছে, তোমার শেষ কথা এটাই। এটা বলে আমার ফোনটা কেটে দেয়। কেটে দিয়ে ও সব সবকিছু একদম সব ব্লক করে দেয়। তারপর একজনের মাধ্যম থেকে শুনলাম ও আমার ডিভোর্স দিস। তারপর শুনেছি আমি এটা। তা আমি ওটা শুনে ইমার্জেন্সি টিকিট করে ফেলি ২৯ তারিখ ডিসেম্বরের। এয়ারপোর্ট নেমে আবার ওর বাসায় যাই। বলতেছে, তুমি বাড়ি চলে যাও। আমি যেগুলো কেন করতেছ তুমি বলো? পরে ও আত্মীয়স্বজন বাড়ি পাঠায় আমারে, সেখানে গিয়ে থাকো, তুমি এখানে থাকো না। অনেক ঝামেলা করে, সেখানে গিয়ে অনেক কিছু করে। তারপর আমার পাসপোর্ট আটকাই দেয়, আমার মালামাল সবকিছু আটকাই দেয় ওখানে বসে। পরে আমি ত্রিপল নাইনে ফোন করি। ফোন করার পর ত্রিপল নাইনের লোকজন আসে, পুলিশ আসে। এটা একটা মিউচুয়াল করে বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে ফোনে কথা হয়, আবার ফোনে কথা হয়, ফোনে যোগাযোগ হয়। ওর কিছু ছবি আছে আমার ফোনে। এগুলা ওরা আমার ছবি আমি একটা ফেসবুকে ছাড়ি। ছাড়ার পরে ও সেটা রাগ করে যে, আমি তোমার ডিভোর্স দিছি কিন্তু। আমি বলছি, হ্যাঁ তুমি ডিভোর্স দিছো আমার, ঠিক আছে। বলছে, তুমি ছাড়তে পারো না ফেসবুক এগুলা। আমি ঠিক আছে, আমি ডিলিট করে দিলাম। তারপর বলে কি, তুমি আসো, তোমার সাথে মিল করে নেই। ডাকার পরে আমি যাই। যাওয়ার পরে বলে, তুমি থানায় আসো। আমি বলছিলাম, থানায় যাবো কেন? আমি ভয় পেয়ে আবার চলে আসি, আমি আবার যাই না আর। তারপর আমি বাড়ি এসে ভাবলাম ও কোনো মামলা করতে পারে, কেস করতে পারে। তো আমি বাইরে চলে যাই আবার। আমি 16 তারিখ, জানুয়ারির 16 তারিখে আমি আবার বাইরে থেকে ঢাকা অফিস চলে যাই, আমি দুবাই চলে যাই, সব রেডি হয়ে আমি চলে যাই। ঢাকায় যাইতে পথে আমার ফোন করে ও, তুমি চলে আসো, রাগ করো না, যা হয়েছে ভুল ত্রুটি মাফ করে দাও, মিলমিশ করে সংসারটা করি, তুমি চলে আসো। তো আমি সেটা ভেবে চিন্তে আবার ঢাকা গিয়ে টিকিট ক্যান্সেল করে ওর বাসায় যাই। যাওয়ার পরে
বলছে কি থানায় চলো। আমি বলছি কেন, আবার থানায় কেন? আমি থানায় যাব না। আমার মাথায় হাত বুলিয়ে বলে, তুমি মন খারাপ করো না, কষ্ট নিও না, এখানে কিছু হবে না, তোমার সাথে ভালো কিছু করবো, তুমি চলো থানায় চলো, রাগ করো না। আমার মাথায় হাত বুলিয়ে এটা বলে, থানায় চলো, তোমার কোনো ভয় নেই। তো আমি থানায় যাই। যাওয়ার পরে ও থানায় পুলিশ স্টেশনে বলে কি, স্যার আমি ওরে ডিভোর্স দিয়ে দিছি, কিছু ছবি আছে ওর কাছে, ওগুলো আমি ডিলিট করে দেবো, এই জন্য আমি থানায় ডাকছি ওরে। আমি বলছি হ্যাঁ, যদি ডিলিট করতে চাই করতে পারে, সমস্যা নাই। তখন ওর কাছে আমি ফোনটা দিই আমার। ওর ছবি যখন ডিলিট করে তখন আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে ফোনে, ওগুলো ডিলিট করতে থাকে ও। তখন আমি ফোনটা ওর হাত দিয়ে আমি নিয়ে আসি। যখন থানা গেটের সামনে আছি, বলছে একটু ফোনটা দাও তো, ওদের কাছে ফোন করি। এটা বলে ফোনটা নিয়ে মানে একটা খাম্বার সাথে হিট করেছে, মানে পুরো ডিসপ্লে একদম গুড়ি হয়ে গেছে। পরে আবার একটা রাস্তার পরে টাচার দিয়েছে, পুরো ফোনটাই মানে একদম বাদ করে দেয়। এই ফোনটাতে কোনো কাজ হবে না জীবনে কোনোদিন আর, এমন অবস্থা করে দেয় ফোনটারও। ফোনে অনেক প্রমাণ ছিল যে ওরে টাকা দিয়েছি, ছবি ছিল, ওর আমার বিয়ের ডকুমেন্টস ছিল, মানে ওর যে ব্যাংকে টাকা দিয়েছি, ও যখন যাবতীয় যা কিছু করেছি সবকিছুই ফোনে ডকুমেন্ট আছে, সেটাও ভালো করে জানে। যার জন্য আমাকে ওখানে নিয়ে ফোনটা আমার একদম শেষ করে দিয়েছে, যাতে কোনো কিছু না করতে পারি ওরে আমি। দিয়ে বলছে এখন থাক তুই, আমি চলে গেলাম, এটা বলে ও চলে যায়। তারপর আমি সেখান থেকে চলে আসি, কিছু বলার না, আমার তো ফোন নেই, আমি কিছু করতে পারি না। আমি চলে আসছি বাসায়। আসার পরে সে থেকে আমার সাথে কোনো কথাবার্তা হয় না, কোনো যোগাযোগ নেই। আমি এখন ভাই কি বলবো, আমি 5 বছর দুবাই থেকেছি, আমি একদম এখন নিঃস্ব, কিছুই নেই আমার কাছে। আমার এভরিথিং সবকিছু তার উপরে, যে আসলে আমি তাকে দিলে তো আমার কোথাও যাচ্ছে না, তাই না? সে আমার জীবনের সবকিছু, তাকে আমি অনেক ভালোবাসি। আমি সুখের আশায় দ্বিতীয় বিয়ে করি প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে, কিন্তু কোথায় আমার সুখটা হলো? হয়তো আমার প্রথম ওয়াইফ সুখী আছে, কিন্তু আমি তো আসলে সুখী নেই, তাই না? ভালো নেই। সে তো মাঝে অনেক কান্নাকাটি করছে, তাই না? সে হয়তো আমার জন্য 5 বছর সেও তো অনেক কান্নাকাটি করেছে। এই 5 বছরে আমি হয়তো সুখে ছিলাম, ভালো ছিলাম, সে হয়তো কষ্টে ছিল, তাই না? তো আজকে আমি কান্নাকাটি করতেছি, আমি কষ্টের সাথে সে সুখে আছে, ভালো আছে। তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি কাউরে দুঃখ দিলে তোমার দুঃখ পেতেই হবে, আজকে নয় কালকে। আমি তো আমার প্রথম ওয়াইফকে ছেড়ে দিয়ে তারে ভালোবাসছি বলে তাকে বিয়ে করছি। আমি আমার বাচ্চার মায়া ত্যাগ করে আমি তাকে নিয়ে সংসার শুরু করি। আমাদের 5 বছরের সংসার, যখন যেরকম বলছে আমি সেরকমই করেছি তার জন্য। সে আমাকে এতটা কষ্ট দিল একটা মাস, যা আমাকে সকালে বলছে তুমি চলে আসো, আবার বিকেল বলছে তুমি চলে যাও। আমি রাত্রে গাড়িতে থাকি, দিনে গাড়িতে থাকি, আবার বাড়ি এসে পৌঁছে আবার বলছে তুমি চলে আসো, আমি চলে যাই। মানে আমি 30 দিনে মনে হয় 30 দিন আমি সবসময় গাড়ির মধ্যে চলাফেরা করেছি, 24 ঘন্টা। এই ঢাকা, এই এখানে, এই সেখানে, ওখানে, মানে এরকম করে চলছে। আমার কাছে যতটুকু সম্বল ছিল টাকা পয়সা, আমি এগুলো করে সব শেষ করে ফেলি। তো আমি এখন চলতে পারতেছি না। আমি এখন ব্যাক করে দুবাই যাবো, যে সেই অপশনটা আমার কাছে নেই। আমার কাছে টাকা নেই, আমি কি দিয়ে যাবো? সব টাকা তার কাছে, তাই না? আমি কানতে পারতেছি না ভাই, কারণ কি আমি এই 2 মাসে এত কান্দা কেন্দেছি না, এগুলোর কোনো জানি না আমি কত কান্দা কেন্দেছি। আমার আর চোখে পানি নেই এখন কানতে কানতে জন্য।